হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে তোমরা অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলে আমরা যে রিডিক নামে দুটো সিনেমা দিয়েছিলাম, এখানে আমরা একটু উল্টাপাল্টা কাজ করেছি। প্রথমে দিয়েছি রিডিক 3 যেটা 2013 সালে রিলিজ পেয়েছিল, তারপর দিয়েছিলাম ব্ল্যাক পিস রিডিক ফার্স্ট ওয়ান যেটা রিলিজ পেয়েছিল 2000 সালে, আর তারপর আজকে আমরা আনতে চলেছি রিডিক 2 যেটা রিলিজ পেয়েছিল 2004 সালে। তো এই সিনেমাটার নাম হচ্ছে দ্য ক্রনিকলস অফ রিডিক, যেটার শাব্দিক অর্থ হচ্ছে রিডিকের কাহিনী। তো এখানে এত কষ্ট করে ক্রনিকলস না দিয়ে স্টোরি দিলেও হতো, মানে সিনেমাটার নাম এরকম হতে পারতো দ্য স্টোরি অফ রিডিক। তো যাই হোক, ওটা নিয়ে আমরা না যাই, আগে আমরা সিনেমা সম্পর্কে একটু জানি। সিনেমাটা রিলিজ পেয়েছিল 2004 সালে, আজ থেকে পাক্কা 20 বছর পূর্বে। সিনেমাটি ওই সময় বানাতে খরচ পড়েছিল 1200 কোটি টাকা। আর এই সিনেমার ভিএফএক্স এর যে এই সিনেমার যে সেটটা নির্মাণ করা হয়েছে, মনে করো হলিউডে পুরো একটা আলাদা গ্রহের মতোই তৈরি করা হয়েছিল, পার্কের মতো করে, সেজন্য হচ্ছে প্রচুর খরচ হয়েছে। আর ওই সময় আন্দাজে এরকম একটা সিনেমা তৈরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তো ওই সময় এই সিনেমাটা আয় করেছিল কত টাকা? তো 1200 কোটি টাকা ব্যয় নির্মিত এই সিনেমাটি ওই সময় কিন্তু খুব বেশি যে ব্যবসায় সফল হতে পেরেছিল তা কিন্তু নয়। আয় করেছিল হচ্ছে মাত্র 1500 কোটি টাকার মতো। তবে বক্স অফিসে ওরকম সফলতা না পেলেও সিনেমাটি আদার সাইড অনেক বেশি হিট হয়েছিল। পুরো দুনিয়ার বিভিন্ন যে মুভি সাইট গুলো ছিল সেখানে রেগুলারলি এই সিনেমা চলতো। মানে এই সিনেমা হলে থেকে যে টাকাই কামাক, বিভিন্ন টিভি চ্যানেলে যে স্বত্বাধিকার বিক্রি করেছিল সেখান থেকে এই সিনেমা ব্যাপক আকার আয় করেছিল। আর এর জন্যই এটার পার্ট 3 এসেছিল। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা মূল সিনেমাতে যাব। তবে তোমরা জানো, ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি কাইন্ডলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। কিসের বিজ্ঞাপন আসলো না আসলো এটা তোমার দেখার প্রয়োজন পড়বে না। ইভেন আমরা তোমাদের বিজ্ঞাপন স্কিপ করার জন্য ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিয়েছি, বাট নেক্সট টাইমে হয়তো ডুরেশন আমরা দিতে পারবো না, ওটা তোমার বুঝে নিতে হবে, কারণ আমরা অনেক দিন ধরে এই কথা বলছি তোমাদের। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যাই হোক, গত সিনেমার কথা তোমাদের অবশ্যই মনে আছে, মাত্র 7 দিন আগে দিয়েছিলাম। তো এই সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমরা নেক্রোমাঙ্গাস নামের একটা ধর্মান্ধ গোষ্ঠীকে দেখতে পাই। তবে ধর্মান্ধ হলেও অন্যান্য গ্রহের যে মানব জাতি রয়েছে তাদের চেয়ে অনেক বেশি উন্নত এবং ওদের মধ্যে কিছু সুপার পাওয়ারও রয়েছে। মানে ওই নেক্রোমাঙ্গাস যারা হয় তাদের ভেতরে অলরেডি কিছু সুপার পাওয়ার থাকে, যার জন্য ওরা নর্মাল মানুষদের চেয়ে একটু শক্তিশালী। আর বিশ্ব ব্রহ্মাণ্ডে ওদের ভয়ঙ্কর সেনাবাহিনী রয়েছে। মানে বুঝতেই পারছো, একে তো সভ্যতার দিক দিয়ে উন্নত, অস্ত্র শস্ত্র উন্নত, আবার মানুষেরও শক্তি বেশি। আর এই জন্য যে প্রবলেমটা হয়েছে, ওদের কাজ হচ্ছে অন্যান্য সব গ্রহে গিয়ে তাদেরকে নিজের গোলাম বানিয়ে নেওয়া, ওদেরকে দিয়ে কাজ করানো এবং না শুনলে ল্যাটা ব্যাটা করে দেয়, মাইরা ফেলা। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় লক্ষ্য, নেক্রোমাঙ্গার্সরা আন্ডারভার্স নামের একটা জায়গাকে খুব বিশ্বাস করে। এটা মনে করো কি বলবো, অনেকটা পরকালের মতো। ওরা সবাই মনে করে যে জীবনের শেষে সবাইকে, মানে মরে যাওয়ার পরে সবাইকেই আন্ডারভার্সে যেতে হবে। তো ওদের যে আবার লিডার লর্ড মার্শাল, সে একবার কোনো শয়তানের সাহায্যে আন্ডারভার্সে বা দোজকে গিয়েছিল, কিন্তু তার সাহায্যে সে আবার ফিরে এসেছে। কিন্তু ফিরে আসার ফলে যেটা হয়েছে, তার ভেতর বাকি সব যে নেক্রোমাঙ্গাস রয়েছে তাদের চেয়ে অনেক বেশি সুপার পাওয়ার চলে এসেছে। আর এই কারণে সে এখানকার রাজা আর কি, আর তাকে বলা হয় আধ্যাত্মিক লর্ড মার্শাল। তো যাই হোক, এই লর্ড মার্শাল হচ্ছে রাজা এবং এই লর্ড মার্শালের যে নেক্রোমাঙ্গাস সেনাবাহিনী রয়েছে তাদের কাজই হচ্ছে বিভিন্ন গ্রহে গিয়ে ওখানকার মানুষদের তাদেরকে অনুসারী হতে বলা। আর এখানে ওদের দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে ওদের ধর্ম প্রচার করা, দ্বিতীয়টা হচ্ছে সবাইকে গোলাম বানিয়ে রাখা। তো এখানে যেসব গ্রহের মানুষরা ধর্ম ছাড়তে অনীহা জানায় বা ওদের আন্ডারে আসতে অনীহা জানায়, তাদেরকে ডাইরেক্ট ল্যাটাপ্যাটা করে নির্মমভাবে হত্যা করা হয়। আর এরপর আমাদের আরেকটা গ্রহ দেখানো হয়, যেখানে একটা লোক স্পেসশিপ থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। আর এই লোকটা আর কেউ নয়, এটা হচ্ছে রিডিক। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা ভিন ডিজেলকে এত বড় বড় চুলে দেখছি এবং আমরা বিশ্বাস করি এটা অবশ্যই 2 নম্বর চুল। তো যাই হোক, রিডিকের পেছনে কারা স্পেসশিপ নিয়ে তাড়া করছে? রিডিকের পেছনে স্পেসশিপ নিয়ে তাড়া করছিল হচ্ছে টুমস নামের একটা ব্যক্তি, তার গ্রুপ নেম। তো টুমস রিডিককে ধরতে চায়, এর কারণ তো আমরা সবাই জানি, সবাই রিডিককে ধরতে চায়। এর কারণটা হচ্ছে রিডিকের উপর পৃথিবীতে $1 মিলিয়ন পুরস্কার দেওয়া হয়েছে। মানে রিডিক শালা হয়তো পৃথিবী থেকে আমেরিকার
প্রেসিডেন্টের বোর সাথে কোনো অকাম করে চলে গিয়েছে, যার জন্য পুরো দুনিয়া রিডিকের পেছনে লাগিয়ে রয়েছে। তুই যে গ্রহে পালাস রিডিক তোর ধরে আনো, কিন্তু শত চেষ্টা করেও টুমস আর তার সঙ্গীরা রিডিককে ধরতে পারে না, কারণ রিডিক ওদের সবার চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক বুদ্ধিমান এবং অনেক শক্তিশালী। আর গত পর্বে এটা আমরা প্রমাণ পেয়েছি যে রিডিক কিন্তু আমাদের মতো নর্মাল মানুষ নয়, সে রাত্রেও দেখতে পায়। তো যাই হোক, এরপর দেখে রিডিক করে ওদের সাথে মোকাবেলা করে, ওদের স্পেসশিপে ঢুকে ওদের সঙ্গীকে মেরে ফেলে। আর তারপর টুমসকে, মানে যে ওর তারা করছে, ওকে জিজ্ঞেস করে হালার প্রতি আমাকে ধরতে এসেছিস কেন? তো টুমস এখানে বেশি কিছু কথা বলে না, জাস্ট একটা কথা বলে, আমি জানি তুমি একটা মানুষকে খুঁজছো, তুমি যে মানুষটাকে খুঁজছো সে হিলিয়াম প্রাইম নামের গ্রহে রয়েছে। তো এই কথা শুনে রিডিকের কোনো একটা কিছু মনে পড়ে যায়। আর এরপর আমরা দেখি রিডিক টুমসকে ওই গ্রহে ছেড়ে দিয়ে তার স্পেসশিপ নিয়ে হিলিয়াম প্রাইম গ্রহের দিকে রওনা হয়। আর ওখানে যাওয়ার জন্য অনেক টাইমের প্রয়োজন। তো এর জন্য সে করে কি, নিজেকে স্লিপিং চেম্বারে বন্ধ করে দেয়। আর টুকটাক যারা স্পেসশিপ সিনেমা দেখো তারা তো জানো স্লিপিং চেম্বার মানে কি। এইরকম একটা চেম্বার আমার দরকার ভাই, সিরিয়াসলি আমার ঘুমায় না, এরকম একটা স্লিপিং চেম্বার আমার ঘরে থাকবো, টাইমার দিয়ে এরকম যখন ইচ্ছা ঘুমাইতে পারো, যখন ইচ্ছা উঠতে পারো। কেন ভাই এগুলো খালি সিনেমাতে, কেন বাস্তবে কেন নাই? দারাজে থাকলে আমাকে একটা লিঙ্ক দাও, আমি একটা অর্ডার দিব। তো যাই হোক, এরপর আমরা দেখি রিডিক গভীর ঘুমে চলে গিয়েছে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রিডিক হিলিয়াম প্রাইমে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে জেগে উঠেছে। কিন্তু তখনই সে তার পাশে আরেকটা স্পেসশিপকে দেখতে পায়, যেটাকে অনেকটা ফাইটার জেট বলতে পারো। মানে তুমি যদি তোমার দেশ থেকে অন্য একটা দেশে বিমান নিয়ে যাও, তখন ওই দেশের ফাইটার প্লেন তোমাকে ইন্সপেক্ট করার জন্য আসে, কারণ তুমি অর্ডার ছাড়া কারো আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। তো মনে করো ফাইটার স্পেসশিপ এসে ওকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু রিডিকের কি এত সময় আসে প্রশ্ন উত্তর দেওয়ার? তো এমনিতেই সন্ত্রাসী, ধরা পড়লে এমনিই মরবে, ওই ফাইটার প্লেনটাকে উড়িয়ে দেয়। তো এরপর রিডিক তার স্পেসশিপ নিয়ে যায় হচ্ছে হিলিয়াম প্রাইমে এবং সরাসরি যায় হচ্ছে ইমামের বাসায়। আর এই ইমামের কথা তোমার মনে আছে, কেউ মুসলিম বোঝানো হয়েছে আর কি। তো এই ইমামের জীবন কিন্তু গতবার রিডিক বাঁচিয়েছিল, এই একজন লোকই বেঁচেছিল, ইমামের কিন্তু বাকি 3 সন্তান মারা গিয়েছিল। তো রিডিক ইমামের বাসায় যায়, কারণ টম নামের যে ওই লোকরা ওকে যে পিছু করছিল সিনেমা শুরুতে, ওরা বলেছে যে ইমামি আমাদেরকে টাকা দিয়েছে তোমাকে ধরে আনার জন্য। তো এই জন্য সে ইমামকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে ধরার জন্য লোক পাঠিয়েছিলে? তো ইমাম তখন বলে, দেখো নেক্রোমাঙ্গাস নামের একটা ধর্মান্ধ গোষ্ঠী রয়েছে যারা খুবই ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক, এবং তারা একের পর এক গ্রহ ধ্বংস করে ফেলছে এবং তারা এই গ্রহে আসছে ধ্বংস করার জন্য। তো আমি এটাই বলতে চাই, তুমি প্লিজ আমাদেরকে সাহায্য করো। আর এর জন্য আমি টুমস এবং তার টিমকে পাঠিয়েছিলাম তোমাকে ধরে আনতে। আর তখন একটা মহিলা আসে এখানে, যার নাম হচ্ছে অ্যারেন, আর সে হচ্ছে এলিমেন্টাস প্রজাতির মানুষ। আর তাদের পাওয়ার হচ্ছে তারা মোটামুটি ভবিষ্যৎ বলতে পারে আর কি। তো সে রিডিককে দেখে বলে, দেখো আজ থেকে 30 বছর আগে নেক্রোমাঙ্গাসের রাজা লর্ড মার্শালকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ফিউরি নামে একটা গ্রহে একটা বাচ্চার জন্ম হবে, যে কিনা লর্ড মার্শালের মৃত্যু ডেকে আনবে। কিন্তু এটা জানার পরে লর্ড মার্শাল করে কি, ওই ফিউরি গ্রহের সকল মানুষকে মেরে ফেলে, কিন্তু একটা বাচ্চা কোনোভাবে বেঁচে গিয়েছিল, আর সেটা অবশ্যই তুমি হবে, আর তোমার হাতে ওই লর্ড মার্শালের মৃত্যু রয়েছে। তো ইমাম এরপর বলে, এর জন্য আমি চাই রিডিক তুমি এটা জানো যে ওই শয়তানের মৃত্যু তোমার হাতে রয়েছে, তো তুমি প্লিজ আমাদের সাহায্য করো। কিন্তু আমাদের রিডিকের তো এতে কিচ্ছু যায় আসে না। আমরা গত পর্ব দেখেছি যে রিডিকের কারোর প্রতি কোনো দয়াই নাই। তো রিডিক ডাইরেক্ট মানা করে দেয়। কিন্তু রিডিক এখানে ইমামকে জিজ্ঞাসা করে জ্যাকের ব্যাপারে। গত পর্বে সুন্দর একটা মেয়ে ছিল না, ছেলেদের মতো ছিল, পরে হঠাৎ করে দেখা গেল ওর পিরিয়ড, যার জন্য ওর গন্ধে ওই যে এলিয়েন আসলো, সেই মেয়েটার কথা বলছে আর কি, জ্যাক কোথায়? তো ইমাম তখন বলে, জ্যাক অনেক বছর ধরে তোমাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পায়নি। আসলে যখন তোমাকে মিট করেছে তখন তোমার দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে গিয়েছিল। জ্যাক সবসময় তোমার মতো হতে চাইতো, কিন্তু তোমার মতো হতে গিয়েও তোমার মতো একটা শয়তানে রূপান্তরিত হয়েছে। এটা আমি বাড়িয়ে বললাম আর কি, মানে রিডিকের মতো পাগলাটে হতে গিয়ে, সাহসী হতে গিয়ে ও খারাপ হয়ে গিয়েছে, অনেক মানুষকে হত্যা করে ফেলেছে। তো এর জন্য একটা অপরাধী, এবং ক্রিমেটোরিয়া নামের একটা গ্রহে ও জেলে বন্দী রয়েছে। ক্রিমেটোরিয়া হচ্ছে এমন একটা গ্রহ যেটা মানুষের বসবাসের একদমই অযোগ্য, কারণ ওই গ্রহটা সূর্যের অনেক কাছে, আর এই কারণে ওই গ্রহের উপরিভাগে প্রচুর পরিমাণে সূর্যের তাপমাত্রা থাকে। তো ওখানে কেউ বেঁচে থাকতে পারে, ডাইরেক্ট পুড়ে যাবে, আর এজন্য ওই গ্রহের ভেতরে মানুষ বসবাস করে। তো এই তথ্য জানার পরে রিডিক সেখান থেকে চলে যেতে শুরু করে, বাট ততক্ষণে নেক্রোমাঙ্গাসের সকল সেনার ওই গ্রহে চলে এসেছে এবং ওই গ্রহে এসে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। আর এর ফলে ইমামও সেখানে সাফারি কিরকিরা হয়ে যায়। তো রিডিক এখানে অনেক ফাইট করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেনারা এই গ্রহটিকে কবজা করে নিয়েছে। আর তারপরে একটা স্পেসশিপে সেখানে লর্ড মার্শাল চলে আসে, আর তার সাথে আমরা তার সেনাপতি ভাকোকে দেখতে পাই। আর ভাকোর সাথে তার স্ত্রী ডেমো ছিল, সে তার পাশেই ছিল। আর এই ভাকোকে কি তোমরা চিনতে পেরেছো? আমরা এটার যে পার্ট 3 দেখেছিলাম, পার্ট 3 ভিলেন কিন্তু এই ভাকোই গিয়ে হবে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি নেক্রোমাঙ্গাসের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়, যার নাম হচ্ছে পিউরিফায়ার। তবে এটা কিন্তু ইউনিলিভারের পিউরিফায়ার না, যে খারাপ পানিকে ভালো পানি করে, তবে কাজটা অনেকটা এরকমই। ধরো আমি নর্মাল একজন মানুষ, আর ওরা হচ্ছে নেক্রোমাঙ্গাস, ওদের একটা আলাদা ধর্ম রয়েছে। তো এই পিউরিফায়ারের দায়িত্ব হচ্ছে, সে মনে করো ওদের ইমামের মতো তোমাকে ডাইরেক্ট নেক্রোমাঙ্গাসে রূপান্তরিত করে দেবে। আর নেক্রোমাঙ্গাসে রূপান্তরিত হলে একটা যে সুবিধা, তোমাকে তারা ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবে, ওদের মতোই ভাববে। তো যাই হোক, ওই পুরোহিত বা পিউরিফায়ার এসে সবাইকে বলে তোমরা নেক্রোমাঙ্গাস হয়ে যাও। তো এখানে যারা তাদের কথা শোনে না, তখন লর্ড মার্শাল নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে সবাইকে মেরে ফেলে। তবে আমি হলে ভাই যেটা করার করতাম, কারণ যান বাঁচানো হলো ফরজ। তো যাই হোক, লর্ড মার্শাল যখন বাকি সবাইকে মেরে ফেলে, এটা দেখে ওখানকার সব মানুষ লর্ড মার্শালের কাছে
কাছে মাথা নত করে। আর ওখানে রিডিকও উপস্থিত ছিল, বাট রিডিক লর্ড মার্শালের সামনে মাথা নত করে না। তো এটা দেখে লর্ড মার্শালের যে সেনাপতি বেকো ও সামনে আসে এবং লর্ড মার্শালের সামনে মাথা নত করার জন্য জোর করতে থাকে। বাট তখন রিডিক বলে, না তোমার প্রতি, না তোমার রাজার প্রতি, না কারোর প্রতি আমার কোনো মাথা ব্যথা রয়েছে। আমার সেই সিপাহীকে মারতে হবে যে কিনা ইমামকে মেরেছে, ও আমার বন্ধু ছিল। চিন্তা করো ভাই সাহস কি। তো তখন লর্ড মার্শাল রিডিকের সাহস দেখে অবাক হয়ে যায় এবং সে ওই সেনাপতিকে সামনে আনে এবং অর্ডার দেয়, যাও রিডিকের সাথে ফাইট করো। আর রিডিককে বলে, তুমি তোমার প্রতিশোধ নাও। তো এই সিপাহীটা অনেক শক্তিশালী ছিল, মারামারিটা অনেক কঠিন হয়, তবে তারপরেও রিডিক তাকে খুব সহজেই কুপঘাত করে ফেলে। তো এটা দেখে লর্ড মার্শাল অনেক খুশিও হয়, সাথে অবাক হয়ে যায়। কিন্তু তখনই তার মনে পড়ে, আরে ও তো আমার অনেক শক্তিশালী একটা সিপাহী ছিল, ওকে এত সহজে মেরে দিল, ও কি সাধারণ কোনো মানুষ? তো এর জন্য লর্ড মার্শালের রিডিকের উপর অনেক সন্দেহ হয়। তো এই জন্য সে রিডিককে বন্দী করে ওদের সাথে নিয়ে যায় এবং ওদের দেশে জেলখানায় বন্দী করে রাখে। আর এরপর একটা বিশেষ যন্ত্রের কাছে নিয়ে যাওয়া হয়। এই যন্ত্র দিয়ে যে কোনো মানুষের অতীত ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। তো মার্শালের পর রিডিককে ওই যন্ত্রের মধ্যে যেতে বলে, রিডিক কথা অনুযায়ী তাই করে। তো এরপর যখন রিডিককে ওই যন্ত্রের ভেতরে নিয়ে যাওয়া হয়, ওই যন্ত্রটা রিডিকের অতীত বলে দেয় যে ও একজন ফিউরিয়ান। আর ফিউরিয়ান মানে হচ্ছে, তোমরা তো জানোই, ভবিষ্যৎবাণী রয়েছে ওই ফিউরিয়ান গ্রহের একজন মানুষই তো এই মার্শালকে মারবে। তো লর্ড মার্শাল তো পুরো টাসকি খেয়ে যায়, তার মানে ওই কি সেই ছেলে যে ওই গ্রহ থেকে বেঁচে গিয়েছিল। তো এটা জানা পরে লর্ড মার্শাল দ্রুত রিডিককে মারার হুকুম দিয়ে দেয়। কিন্তু রিডিক তো রিডিক ভাই, মার্শালের সেনাদের সাথে লড়াই শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ও যখন প্রায় ধরা পড়েই যাচ্ছে, তখনই টুমসের সেই শিপ চলে আসে। টুমস মানে ওই যে প্রথমে যারা আক্রমণ করেছিল, এবং তারা নেক্রোমাঙ্গাসের শিপটা ধ্বংস করে দেয়, যদি ওরা জানতো না যে এই শিপটা নেক্রোমাঙ্গাসের এত ভয়ঙ্কর একটা শিপ। তো যাই হোক, ওরা করে কি রিডিককে ধরে ওদের শিপে আটকে রাখে। তো এবং ওরা খবর পেয়েছে এই রিডিক একটা ডাকাত এবং বিভিন্ন গ্রহ থেকে ওর উপর এনামি দেওয়া রয়েছে, মানে নিয়ে যেতে পারলেই টাকা দেবে। তো ওরা চিন্তা ভাবনা করছিল যে কোন গ্রহে নিয়ে গেলে ওরা বেশি টাকা পাবে রিডিককে ধরিয়ে দিয়ে। কিন্তু রিডিক শালাও এখানে খুব চালাক। রিডিক তখন বলে, দেখো ক্রিমেটোরিয়া গ্রহটা পুরোটা কিন্তু একটা জেলখানা, মাটির নিচের একটা জেলখানা, ওইখানে যদি আমাকে নিয়ে যাও সবচেয়ে বেশি পুরস্কার পাবে। আর ওখানে কেন রিডিক যেতে চাইছে বুঝতেই পারছো, কারণ ওখানে জ্যাক নামে সেই মেয়েটি বন্দী রয়েছে। তো টুমসরাও বোকারা মেনে নেয়। তো এরপর সবাই ক্রিমেটোরিয়ার দিকে রওনা হয়। আর অন্যদিকে ভাকু আর তার স্ত্রীর মাঝে কথা শুনে আমরা বুঝতে পারি যে ভাকু নিজেই ওদের রাজা লর্ড মার্শালকে মেরে রাজা হতে চায়। আর ওদের দেশে একটা নিয়ম রয়েছে, যে রানিং রাজাকে মারতে পারবে সেই তার জায়গায় রাজা হয়ে যাবে। এটা কিন্তু আমরা পার্ট 3-তেও দেখেছি আর কি। তো যাই হোক, তখন ভাকুর স্ত্রী ড্রিম বলে, দেখো তুমি যদি রাজা হতে চাও প্রথমে তোমার রিডিককে মারতে হবে, আমাদের রাজা লর্ড মার্শালকে মারবে। তো রিডিক যদি তোমার আগে ওকে মারতে পারে তাহলে তো তুমি রাজা হতে পারবে না, তো আগে তুমি রিডিককে মারো। তো এই জন্য ভেকো সিদ্ধান্ত নেয় সে রিডিককে আগে মারবে। আর এরপর আমরা দেখি লর্ড মার্শাল ভেকো আর তার সেনাদের আদেশ দেয় যত দ্রুত সম্ভব রিডিককে খুঁজে বের করে মেরে ফেলো। তো এরপর ওরা জানতে পারে যে ওদের স্পেসশিপ ক্রিমেটোরিয়ার গ্রহের দিকে গিয়েছে। ভেকো ওই ক্রিমেটোরিয়ার গ্রহের দিকে রওনা হয় আর এইদিকে টুমস আর রিডিকও ক্রিমেটোরিয়ায় পৌঁছে গিয়েছে। আর আমরা যেমন জানি ওখানকার অপরিভাগের তাপমাত্রা, জমিনের তাপমাত্রা অনেক বেশি, আর এই কারণে সকল কয়েদিরা মাটির কয়েক ফুট নিচে থাকে আর কি, মানে ওদের সিভিলাইজেশন মাটির নিচে। তো যাই হোক, টুমস আর তার দল স্পেসশিপের সাহায্যে একটা টানেলের সাহায্যে জেলে গিয়ে পৌঁছায়। আর এখানে রিডিককে জেলের ভেতরে পাঠিয়ে দেওয়া হয় নিচে। আর অন্যদিকে টুমস যায় হচ্ছে ওই জেলের যে হেড জেলার তার কাছে, যে ওকে ধরে নিয়ে এসেছে কয় টাকায় সৌদা করবে। ওই জেলারও আবার রিডিককে হয়তো অন্য কোনো গ্রহের কাছে দিয়ে দেবে পুরস্কারের জন্য, কিন্তু ওদের সাথে টাকা পয়সা নিয়ে বনিবনা হয় না। তো এই জন্য টুমস সিদ্ধান্ত নেই রাত এখানেই থাকবে। আর ওইদিকে দেখা যায় রিডিককে উল্টা ঝুলিয়ে নিচে পাঠানো হচ্ছে। কিন্তু রিডিকও তো একটা মাল, রিডিক করেছে কি উল্টা হয়ে, মানে ওখান থেকে বের হয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু ওইখানে তো অনেক কয়েদি রয়েছে যাদের সাথে রিডিকের অনেক আগে থেকে পূর্ব শত্রুতা রয়েছে। তো ওরা সবাই রিডিকের উপর আক্রমণ করে, বাট এটা তো রিডিক ভাই। তো রিডিক এক চুটকিতে সবাইকে মেরে দেয়। কিন্তু তখনই এখানে আসে জ্যাক, এবং এই জ্যাককে দেখো, জ্যাক কত সুন্দরী হয়ে গিয়েছে। গত পর্বের যে মেয়েটা ছিল টম্বাই, আমি রিকোয়েস্ট করবো এডিটরকে গত পর্বের জ্যাককে দেখানোর জন্য যে জ্যাক গত পর্বে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়েছে। তো জ্যাক এখানে জ্যাক বলে, আমার আসলে আসল নাম কায়রা, আমি ছেলে সাজার জন্য জ্যাক বলতাম। তবে কায়রা এখানে রিডিকের উপর অনেক রেগেছিল, কারণ রিডিককে সে অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পায়নি। কিন্তু রিডিক তখন উল্টো কায়রাকে ধরে বলে, দেখো আমি কখনো চাইনি তুমি আমার মতো হও, এর জন্য আমি তোমার কাছ থেকে ইচ্ছে করে দূরে সরে গিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত সিনেমার লাস্টে কিন্তু ইমাম এই জ্যাক আর রিডিকে কিন্তু ওই গ্রহ থেকে পালিয়ে এসেছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য ওই জেলের ভেতরে ভয়ঙ্কর কিছু পশু ছেড়ে দেওয়া হয়, যেগুলো দেখে সকল কয়েদিরা এদিক ওদিক ছুটতে থাকে নিজের জীবন বাঁচানোর জন্য। আর তখন একটা ভয়ঙ্কর পশু আসে রিডিকের সামনে, কিন্তু রিডিক ওই পশুর চোখের দিকে তাকিয়ে পশুটাকে হিপনোটাইজ করে ফেলে আর পশুটাকে শান্ত করে দেয়। আর পরের দিন জেলার, মানে এই জেলের যে হেড, সে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে রিডিক নেক্রোমাঙ্গাসদের কয়েদি এবং টুমস করেছে কি ওদের স্পেসশিপ ধ্বংস করে ওদের কাছ থেকে রিডিককে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তো জেলার তো ভয় পেয়ে যায়, কারণ নেক্রোমাঙ্গাসরা এইদিকে আসছে এবং ওরা যদি একবার এখানে আসে সব ধ্বংস করে ফেলবে। এবং জেলার বলে ওরা এখানে আসলে আমাদের কাউকে বাঁচতে দেবে না, এবং এর ফলে যেটা হয় দুই গ্রুপে লেগে যায়, মানে ওই টুম্বার এবং জেলারদের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাই টুম্বার করে কি টাকা নিয়ে পালানোর চেষ্টা করে, কারণ যে কোনো সময় নেক্রোমাঙ্গাসরা এখানে আসবে, সবাইকে মেরে ফেলবে। আবার জেলারও অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে যায়, মরার আগে অন্তত একটু ফাইট তো করতে হবে। আবার ওদিকে রিডিক প্ল্যান করে নেক্রোমাঙ্গাসরা
আসার আগে, টুমস এখান থেকে পালানোর আগে, জেলার এখান থেকে পালানোর আগে ওদের যে কোনো একটা স্পেসশিপ নিয়ে আমাদের পালাতে হবে। কিন্তু সমস্যা হলো ওরা যেখান দিয়ে যাবে ওখান দিয়ে তো টানেল দিয়ে যেতে হবে, মাটির উপর দিয়ে তো যেতে পারবে না, ওখান দিয়ে গেলে ধরা পড়বে। তো এই জন্য ওদের বাইরের রাস্তা দিয়ে যেতে হবে। তো ভাগ্য ভালো আজকে রাতের বেলা তাপমাত্রা ছিল অনেক কম, কিন্তু সকালের আগে শিপ পর্যন্ত পৌঁছতে হবে, কারণ একবার সকাল হয়ে গেলে এখানে যদি রোদ ওঠে একবারে সব সাপারে কিরকিরা হয়ে যাবে। কিন্তু ওরা যখন সবাই পালাচ্ছিল তখন জেলের গার্ডরা ওদের উপর হামলা করে, কিন্তু রিডিক সবাইকে মেরে দেয়। তারপর ওরা পাথরের নিচে দিয়ে হেঁকে আঁকা বাঁকা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু শিপ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায় এবং তাপমাত্রা এত দ্রুত বেড়ে যায় যে হালকা আলোতেও বের হওয়া যায় না। তো ওরা সবাই করে কি যে যেখানে রয়েছে পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর কায়রা একেবারে ছোট্ট একটা পাথরের মধ্যে ফেসে যায়। আর একটু পরেই মনে করো যে ওখানে রোদ চলে আসবে, ওকে এখন যদি ওখান থেকে না আনা যায় মারা পড়বে। তবে তারপর রিডিক করে কি নিজের জান বাজি রেখে অল্পের জন্য ওকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু সামনে গিয়ে ওরা দেখতে পায় যে নেক্রোমাঙ্গাসের সেনারা এখানে চলে এসেছে এবং সেনারা জেলের গার্ডদের সবাইকে মেরে ফেলেছে, ওই টুম্বাস নাই কি ওকেও মেরে ফেলেছে। কিন্তু এই সুযোগে রিডিকও করে কি নিজের সঙ্গীদের নিয়ে নেক্রোমাঙ্গাসদের সেনাদের উপর হামলা করে। কিন্তু নেক্রোমাঙ্গাসদের সেনারা অনেক বেশি শক্তিশালী ছিল, যাদের সামলানো রিডিক এবং তাদের সঙ্গীর জন্য পসিবল ছিল না। তবে তারপরে ওরা ন্যাংটা বাবার আশীর্বাদ নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকে। আর এখানে ওদের মেইন পরিকল্পনা ছিল হচ্ছে নেক্রোমাঙ্গাসদের সেনাদের হারিয়ে একটা স্পেসশিপ নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তো যাই হোক, রিডিক যখন দেখে কোনোভাবে আর পারবো না, তখনও করে কি একটা বিশাল ব্লাস্ট হয়, আর এর ফলে বেশিরভাগ সেনা আহত হয়ে যায়। কিন্তু ওই ব্লাস্টে কিন্তু তখনই সূর্যের আলো চলে আসে, আর ওই মুহূর্তে ভাকো তার দলবল নিয়ে চলে আসে এবং ভাকো করে কি কায়রা নামের ওই মেয়েটি জ্যাককে বন্দি বানিয়ে নিয়ে যায় আর রিডিককে ওই সূর্যের আলোতে মরার জন্য রেখে যায়। কিন্তু এরপর সিন চেঞ্জ হয়, আর সিন চেঞ্জ হয়ে যখন নতুন সিন আসে আমরা দেখতে পাই আরে রিডিক তো বেঁচে রয়েছে এবং ও একটা স্পেসশিপে রয়েছে, কিভাবে সম্ভব? তো এটার উত্তর আমরা এখনই পাবো। তো এখানে আমরা একটা লোককে দেখতে পাই, ওই লোকটা পরিচয় দেয় তুমিও ফিউরিয়ান আমিও ফিউরিয়ান। মার্শাল যখন ওই গ্রহটা ধ্বংস করে দেয় তখন তুমি তো পালিয়ে গিয়েছিলে, কিন্তু আমি ধরা পড়ে গিয়েছিলাম, তারপর থেকে আমি মার্শালের গোলামির জীবন বেছে নিয়েছি। আর আমরা যেহেতু একই জাতের, তোমাকে মরতে তো আমি দেখতে পাইনি, এজন্য আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। আর আমি যখন থেকে শুনেছি যে মার্শাল তোমার হাতে মরবে তখন থেকে আমি বিশ্বাস করে নিয়েছি তোমার উপর, আর এর জন্য আমি নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচিয়েছি। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তুমি আমাদের পুরো জাতির হত্যার প্রতিশোধ নিতে পারবে। কিন্তু যেহেতু আমি তোমাকে সহায়তা করেছি আমাকে তো মরতেই হবে, কিন্তু আমি ওই শয়তানদের হাতে মরবো না, আমি নিজে মরবো। তো এর জন্য ওই লোকটা করে কি সূর্যের আলোতে গিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দেয়। মানে এখানে বুঝতে পারছো আমরা এক দেশে সবাই বসবাস করি, কিন্তু আমাদের দেশের অবস্থা যখন খারাপ হয়ে যাবে যত শত্রুতাই থাকে ভালোবাসা অটোমেটিক্যালি চলে আসে। যেমন দেখো তোমার এলাকার সবচেয়ে বড় শত্রু যাকে দেখতেই পারো না, তারপরে যদি বিদেশে হঠাৎ করে দেখা হয়, বা এমন মানুষ রয়েছে মুখ চেনা চিনেছিল দূরের কোনো জায়গায় গিয়ে দেখা হয়, অটোমেটিক্যালি ভালোবাসা একটা কথা চলে আসে আর কি। তো যাই হোক, এরপর রিডিক করে কি টুমসের শিপ নিয়ে সরাসরি কায়রাকে বা জ্যাককে বাঁচাতে চায়, আর অন্যদিকে ভাগ্য চলে যায় হচ্ছে নিজেদের গ্রহে, ওই যে ম্যাক্রো নাকি কি গ্রহতে, এবং লর্ড মার্শালকে বলে বস আমি রিডিককে মেরে ফেলেছি। তো রাজা তখন বাহবা দেয়, বাট তখনই এখানে রিডিক চলে আসে ছদ্মবেশে আর সবাইকে এক এক করে মনে করো কচু কাটা করা শুরু করে। আর এভাবে সে লর্ড মার্শাল পর্যন্ত চলে আসে, লর্ড মার্শালের উপর হামলা করে। কিন্তু লর্ড মার্শালও তো অনেক শক্তিশালী, তার ভেতর সুপার পাওয়ার রয়েছে, সে খুব সহজেই রিডিকের হামলা প্রতিহত করে। আর তখনই রিডিকের সামনে জ্যাককে বা কায়রোকে নিয়ে আসা হয় এবং ওকে পিউরিফায়ার করা শুরু হয়ে যায়। মানে কিছুক্ষণ পরে ও নেক্রোমাঙ্গাসে পরিণত হবে, আর একবার নেক্রোমাঙ্গাসে পরিণত হলে ও তো ওদের গোলাম হয়ে যাবে, মানে রাজা যা বলবে সেই হিসাবে চলবে বা এরকম একটা কিছু। তো এটা দেখে রিডিক অনেক রেগে যায় আর সেই করে একটা ছুরি লর্ড মার্শালের উপর মারে। বাট এখানে একটা প্রবলেম রয়েছে, লর্ড মার্শাল হচ্ছে স্ল্যাশের মতো সুপার ফাস্ট, মানে সুপার পাওয়ার রয়েছে। তো ওই ছুরিটা লাগলেও লর্ড মার্শালের কিছু হয় না, কোনাতে বেরিয়ে যায়। আর তারপর শুরু হয় লর্ড মার্শাল ভার্সেস রিডিকের লড়াই। তো এখানে দেখতে পাচ্ছ মার্শাল কিন্তু নিজের সুপার পাওয়ার ইউজ করছে, তবে তারপর রিডিক এখানে শক্ত প্রতিরোধ করে, কিন্তু একটু পরে রিডিক আর পেরিয়ে ওঠে না এবং আমরা দেখি মার্শাল করে কি রিডিকের শরীর থেকে তার আত্মা টেনে বের করা শুরু করে। কিন্তু তখনই কায়রা পেছন থেকে এসে মার্শালের উপর হামলা করে দেয়, কারণ কায়রা তখনও নেক্রোমাঙ্গাসে পরিণত হয়ে যায়নি। তো যাই হোক, এই মারটা খেয়ে লর্ড মার্শাল করে কি রিডিককে ছেড়ে দেয়, কিন্তু লর্ড মার্শাল কায়রার উপর এত রেগে যায় যে সেই কায়রাকে ধরে ছুঁড়ে মারে। আর কায়রা কি এমন একটা জায়গায় পড়ে, ধারালো একটা সুচালো জায়গার উপর পড়ে, সে নবদ সেখানে মারা যায়। মারা এখনো যায় না আর কি, মারা যাবে। কিন্তু এই সুযোগে লর্ড মার্শালের যে সেনাপতি ভাকো, সে লর্ড মার্শালকে মারতে আসে, কারণ ওকে মারতে পারলে ও রাজা হবে, সবচেয়ে ভালো সুযোগ। কিন্তু ভাকো মারার আগে রিডিক করে কি লর্ড মার্শালকে মেরে দেয় এবং সাথে সাথে লর্ড মার্শাল মারা যায়। এর ফলে যেটা হয় রিডিক ওই গ্রহের রাজা হয়ে যায়। আর তারপর রিডিক দৌড়ে আসে কায়রার কাছে, আর কায়রা রিডিকের কোলে মাথা রেখে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এতে রিডিক অনেক কষ্ট পায়, কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন সেই রিডিক কিন্তু এখন নেক্রোমাঙ্গাসের রাজা হয়েছে, আর সবাই নতুন রাজার সম্মানে মাথা নত করে। আর এখানে এই সিনেমার সমাপ্তি হয়ে যায়। তো যাই হোক, যারা ফার্স্ট পার্ট দেখোনি এবং এইটার পরের পার্ট যারা দেখোনি তাদের জন্য আমি 3টা মুভিরই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। মানে এরপরেও কিন্তু আরো কাহিনী রয়েছে, রাজা হওয়ার পরে কিন্তু রিডিকের আরো বড় ধরনের বিপদ, আরো বড় অ্যাডভেঞ্চার রয়েছে। তো এটার 3 নম্বর পার্ট, 1 নম্বর পার্ট এবং এই পার্ট 3টার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমরা যদি সাইফাই সিনেমাগুলো পছন্দ করো, বিশেষ করে আমার কিন্তু ছোটবেলা থেকেই স্পেস সিনেমাগুলো অনেক পছন্দ, আর ইদানিং কোরিয়ান যে তোমার থ্রিলার সিনেমাগুলো রয়েছে
আছে ওগুলো আমার খুব ভালো লাগে। রোমান্টিক সিনেমাও ভালো লাগে, যদিও আমি মোটেও রোমান্টিক নই। সব কথার এক কথা, র্যান্ডম ভিডিও চাইলে সব ধরনের সিনেমায় আনবো। আজকে সাইফাই সিনেমা দেখলাম, আর কালকে তোমাদের জন্য একটা অসাধারণ ক্রাইম থ্রিলার সিনেমা আনবো। এত ইউনিক কনসেপ্টের একটা ক্রাইম থ্রিলার সিনেমা ভাই, ওটি তুমি অবশ্যই ওটা পছন্দ করবে। কারণ আমি যে 10 দিনের ছুটি নিয়েছিলাম ওটা শেষ হয়ে গিয়েছে। তবে তারপরেও দেখো, 10 দিনের যে ছুটি নিয়েছিলাম, মাঝখানে ভিডিও যে একেবারে গ্যাপ ছিল তা কিন্তু না, অতখানি কাজ চাপিয়ে গিয়েছিলাম। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট। এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি। যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা। এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার, সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।